পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বেন না কেউই। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। 69% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারের কলাতলিতে লিকেজ থেকে গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত 15, ছড়িয়ে পড়ছে গ্যাস। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা, বিমান বাহিনীর 9টি ইউনিট। এবং রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, রাতে ভাইয়ের সঙ্গে হাঁটতে বেরিয়ে হামলার শিকার, অভিযোগের 3 সহপাঠীর বিরুদ্ধে পরিবারের শোকের ছায়া। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পিলখানা হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন তিনি। এই ট্র্যাজেডিতে শহীদদের নামে গেজেট প্রকাশ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় শহীদ সেনা দিবসের মত বিনিময়ে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের স্মরণে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভা যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা নৌ বিমান বাহিনীর প্রধান এবং বিজিবি মহাপরিচালক। জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। 17 বছর আগের বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মূল ষড়যন্ত্রকারী নির্দেশদাতাদের দেশের মাটিতে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। বিডিআর হত্যাকাণ্ড যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। শহীদদের স্মরণে 59টি স্থাপনা শহীদদের নামে নামকরণের কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ছিল তদন্ত কমিশনের এমন রিপোর্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও আছে রিপোর্টে। রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, কমিশনের রিপোর্ট। বক্তব্য শুরুতেই নিজেকে সেনা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে পিলখানা হত্যাকাণ্ড মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। মতবিনিময় শেষে শহীদ পরিবারের সঙ্গে সপরিবারে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ।
পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা। আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ৩ বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতার ১৭ বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ১৭ বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। বিচার হোক বা না হোক, নামগুলি উঠে আসুক, আমরা জানতে চাই যে এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। বিচার তো বাবা চাই, বিচার চাইলে বিচার কারা করে, বিচার তো করে না। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। কোথায় বিচার? আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ বিচার কর। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত কেন বের হচ্ছে না? এই তো যতক্ষণ বের না হবে ততক্ষণ তো আমরা শান্তি পাবো না। সরকার চেঞ্জ হয়েছে, দেখি ওনারা আমাদের কি বিচার এবার শোনায়। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড ১৭ বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই ১৭ বছরে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন সামনে আসেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
পরে জামাত আমির বলেন, ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই এতদিন সামনে আসেনি তদন্ত প্রতিবেদন। এ সময় বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। শহীদদের স্মরণে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দাবি আর আলোচনার রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিডিআর বিদ্রোহের হত্যার বিচার। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দলটির সেক্রেটারি জেনারেল। বুধবার সচিবালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এ সময় টেলিফোনে জামাত আমিরের স্বাস্থ্যের খবর নেন তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সেনা শহীদদের প্রতি দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতির নীরব ভূমিকা ও নিষ্ক্রিয়তার কারণে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত। বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে সরকারের দায়িত্ব হবে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য সম্পন্ন ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এদিকে বুধবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক আলোচনা সভায় বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমান বলেন, গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। 69% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। এ সময় সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকার কথা জানিয়ে চাঁদাবাজি সহ সকল অন্যায় বন্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামাত আমির। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিল। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে
তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এদিকে দেশের তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষার জন্য সরকারি প্রচার মাধ্যম ও সামাজিক মাধ্যমকে কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে জনবান্ধব প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন গভর্নর নিয়োগ চলমান প্রক্রিয়া, ব্যাংক সহ আরও অনেক জায়গায় আসতে পারে পরিবর্তন। ব্যাংকিং খাতের সংস্কার আর ঢেলে সাজানোর উদ্যোগের ১.৫ বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্থান করলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ২০২৪-এর ১৪ই আগস্ট আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন আহসান এইচ মনসুর। সেই চুক্তি বাতিল করে বুধবার তাকে অব্যাহতি দেয় নতুন সরকার। এর আগে শেষ সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, ৫ ব্যাংক মার্জার বন্ধ করতে অপতৎপরতা চলছে, যেখানে ৩.৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো ৩২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। সংবাদ সম্মেলন শেষেই খবর পান অব্যাহতি দেওয়া হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রফতানিমুখী একটি পোশাক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, গভর্নরের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। ব্যাংক সহ আরো অনেক পদে পরিবর্তনের আভাস দেন তিনি। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে কলাতলিতে গ্যাস পাম্পে ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছে 9 জন। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর 9টি ইউনিট। এতে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কলাতলি এলাকা, সড়কের পাশেই নতুন স্থাপন করা হয়েছে গ্যাস পাম্প। বুধবার সন্ধ্যায় পাম্পে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিন্তু রাত 8টার দিকে গ্যাস লিকেজ থেকে হঠাৎ আবারও বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েকটি গাড়ি বিস্ফোরিত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন, যাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। মাগিরের পর থেকে আপনার গ্যাসের লিকটা হয়েছে। এখানে একটা এলপিজি ফিলিং স্টেশন দিচ্ছে নতুন, ওইটা থেকে গ্যাস ডিসচার্জ করতেছে। তো এরপরে এটা সাথে আমাদের বাসা, এরপরে আমরা বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার 10 মিনিট পরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। যেগুলা অনেক গাড়িগুলোও পড়ে গেছে আর কি, পাশে পার্কিং আছে। ঘটনার পরপর ছুটে আসে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও বিমান বাহিনী। চারদিক থেকে পাহাড়ের উপর দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা, কিন্তু বাড়তে থাকে আগুনের মাত্রা। গ্যাস পাম্প থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। চারদিকে নিরাপত্তায় মাঠে নামে সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী। চারদিক থেকে বন্ধ রাখা হয় যানবাহন চলাচল, সরিয়ে দেওয়া হয় উৎসুক জনতাকে। প্রায় 100 মিটার মতো জায়গা কি পুরো আগুনে দগ্ধ। হ্যাঁ, তারপর ড্রাইভার ছিল এদিকে, উনি গাড়ি উঠে পড়ে গেছে।
তো আমরা দুজন দেখতেছি অলরেডি দগ্ধ, এখানে পুরো পিঠের মধ্যে কি সামটা একদম পুড়ে গেছে। এই ঘটনায় গ্যাস পাম্প কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘনবসতি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বড় দুর্ঘটনার শঙ্কা ছিল। যেহেতু একটা জনবহুল এলাকা এবং এখানে প্রচুর পরিমাণ মানুষজন থাকে, তাহলে এরকম একটা জায়গার মধ্যে, গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এটাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। ঘনবসতির মধ্যে এরকম পেট্রোল পাম্প এবং গ্যাস পাম্প করা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। জনবহুল এলাকায় এই ধরনের গ্যাস পাম্প কিংবা ফুয়েল পাম্প কোনো রকম দেয়া উচিত না। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, বিস্তারিত জানাবেন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে 9টি ইউনিট একযোগে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, সেটি এখন কিছুটা হলো নিয়ন্ত্রণে আসছে বলা যাবে। তবে তাদের যে 9টি গাড়ি ছিল, সেই 9টি গাড়ির পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে আবার পানি ভর্তি করে এনে এখন নতুন করে যে গ্যাসের যে লিকেজ যেটা হচ্ছে সেটি যাতে বন্ধ করা যায় এবং যেটি আগুন যাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়, সেই শেষ পর্যায়ে চেষ্টা আমরা লক্ষ্য করছি। এখানে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো শেষ মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে তৎপরতা সেটি কিন্তু চলছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং যেখানে গ্যাস বের হচ্ছে, সে জায়গায় তারা শেষ মুহূর্তে যে আগুনের যে লিকেজ বের হচ্ছে বা আগুনের সূত্রপাত, সেই জায়গায় কিন্তু তৎপরতা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 9টি গাড়ি এখন যে গ্যাস পাম্পটির সামনে রয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, প্রথম দিকে তাদের 2টি ইউনিট আসে, পরবর্তীতে আরেকটি রিজার্ভ ইউনিট ছিল, সেই ইউনিটটি সহ মোট 3টি এবং বিমান বাহিনীর 2টি আর ফায়ার সার্ভিসে 5টি ইউনিট একযোগে কাজ করছে। তবে এখানকার উৎসুক জনতা কিন্তু এই যে আগুন নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি করেছে, যার কারণে সেনাবাহিনী মাঠে নেমে তাদের যে 4টি পথ রয়েছে, সে 4টি পথে অবস্থান করে এবং লোকজনকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি করছে। এখানে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীর পাশাপাশি এবং বিজিবি সহ এখানকার রেড ক্রিসেন্ট এবং স্কাউটের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু যুক্ত হয়েছে। সবাই একযোগে কাজ করছে। এখানকার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনেই কিন্তু ঘটনাস্থলে এসেছে। তারা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং শেষ মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কাজ চালিয়ে যাবে, সেই বিষয়টি বলছে। অন্যদিকে কক্সবাজারের সদর হাসপাতালে এই পর্যন্ত 15 জনকে অগ্নিদগ্ধ 15 জনকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে 6 জন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সেই তথ্যটি কিন্তু শেষ পর্যন্ত আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো তারা চেষ্টা করছে, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং শেষ মুহূর্তে যে গ্যাসের যে লিকেজ সেটি বন্ধ করার চেষ্টা করছেন বলে আমাদেরকে ফায়ার সার্ভিস, সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা আসলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সবশেষ। সহকর্মী রুবেল কক্সবাজার থেকে জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডের সবশেষ খবর। রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্র আঘাতে শাহরিয়ার শারমিন বিনতি নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে ভাইয়ের সঙ্গে হাঁটতে বের হলে হাজারীবাগ হায়দার হোটেলের গলির ভেতরে একজন এসে বিনতির পিঠের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনেরা উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বিনতি রায়েরবাজার হাই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবার অভিযোগ, একই স্কুলের এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল তার মেয়েকে। রাতে এসে বিনতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। প্রস্তাব দিয়েছিল সম্ভবত একটা পোলা সিয়াম নাম, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে উন্ডালে এই কাম করে দিয়ে গেছে। ওই ছেলে আমার ভাতিজিকে ডিস্টার্ব করতো, ঠিক আছে, ডিস্টার্ব করতো, আমার ভাতিজি ওরকে পাত্তা দিত না। এই জন্য আজকে আইসে আমার ভাতিজিকে ও উল্টা পাল্টা কোবায়া আমার ভাতিজিকে। আমরা 1.5 বছর ধরে স্কুল চেঞ্জ করে ফেলাইছি। সে হুন্ডা নিয়ে আসছে, তো হুন্ডা নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে একটু কথা বলছে, হয়তোবা কিছু নিয়ে ঝামেলার ক্ষেত্রে
মনের আক্ষেপে এলোপাথারি কোপ শুরু করছে। আমরা ওর ফাঁসি চাই। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় রাউজানের ওলেমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর এলাকার একটি দোকানে বসেছিলেন মুজিব ভান্ডারী। সে সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে মুজিবকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিএনপি করে রাজনীতি করে বিদেশ আছে আগে আছে প্রায় 20 বছরের ফলে এসব মানে নিন আর কি ওনাকে আমাদের এখানে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসা হয়। আসলে আহত না, ওনাকে যখন নিয়ে আসা হয় উনি অলরেডি মৃত ছিলেন, অর্থাৎ উনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। লৌহ রঙের পোশাক পরিবর্তন চায় পুলিশ। অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া পোশাক এরই মধ্যে পরিবর্তন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিশ্লেষকরা বলছেন, পোশাক বদলের সিদ্ধান্ত ছিল হঠকারী। অর্থের অপচয় ছাড়া অর্জিত হয়নি কোনো কিছুই। আর আতাউর কাউসারের রিপোর্ট। বদলে যাওয়া পোশাক নিয়ে অস্বস্তি জানিয়ে পুরনো বা নতুন ইউনিফর্মে ফিরতে চায় পুলিশ। বিএনপি সরকার গঠনের সপ্তাহখানেকের মধ্যে এই দাবি তুলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া পোশাক পছন্দ নয় বেশিরভাগ সদস্যের। পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার এসপি মোহাম্মদ আনিসুজ্জামান জানান, বাহিনীর মতামত না নিয়েই পোশাক নির্বাচন করা হয়। বিবেচনায় নেওয়া হয়নি পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, এমনকি অন্য সংস্থার সঙ্গে মিল থাকার বিষয়টিও। এই পোশাকটির সাথে বিভিন্ন মার্কেটের যে সিকিউরিটি এবং বিভিন্ন সংস্থার যে যারা ইউনিফর্ম পরে তাদের সাথে সিমিলার হয়ে যায়। বোঝা যায় না যে কে পুলিশ আর কে সিকিউরিটি গার্ড বা অন্য সংস্থার লোক। পুলিশ সদস্যরাও আমাদের কাছে উদ্বেগ জানিয়েছে যে ওই পোশাকটির সাথে আমাদের কাজকর্মের এবং আমাদের পুলিশকে যে সহসায় চিহ্নিত করা সেটি যাচ্ছে না। বিশ্লেষক বলছেন, পুলিশের পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে অর্থের অপচয় ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। রাষ্ট্রের যে আর্থিক অবস্থা, সেখানেই পোশাক সংস্কারের নামে পুলিশের পোশাক পরিবর্তন করার মধ্য দিয়ে এত বেশি পরিমাণ অর্থ খরচ করার সামর্থ্য কি আসলে আমাদের আছে? তা এই জায়গাতে ভুল সিদ্ধান্ত নেওয়া, ব্যক্তি ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা এবং যাদের উপরে প্রতিষ্ঠিত করা তাদের মতামত না থাকা, তো এই ব্যাপারগুলোর কারণেই আসলে আমাদের পেশাদারিত্বের জায়গাটা তৈরি হয়নি। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দেন সাবেক এই পুলিশ প্রধান। বিভিন্ন সংস্থা, সরকারি এবং বেসরকারি এবং প্রাইভেট, অনেক সিকিউরিটি গার্ডরা এ পোশাক পরে, যেটা পুলিশের আত্মমর্যাদা অনেকটা লেগেছে আর কি। আমার মনে হয় তারা সেই জন্যে যে আমরা ভয়েস রেজ করতে পারিনি। এখন নতুন সরকার এসেছে, তো পোশাক চেঞ্জ করাটা এটা তো অনেক কষ্টলি ব্যাপার। এ অবস্থায় দ্রুত বর্তমান পোশাক বদলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবেচনার অনুরোধ পুলিশ সদস্যদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 10:55 এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং সিলেটেও ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর রিফর্ম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম নামে নতুন একটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করে। সেখানে বক্তারা রাষ্ট্র সংস্কারে জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মধ্য দিয়ে গণভোটের রায়কে ছোট করে দেখছে। যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে 5
3 মার্চ, চলবে 9 মার্চ পর্যন্ত। আর ফিরতি যাত্রার টিকিট 13 থেকে 18 মার্চ পর্যন্ত বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়। এতে জানানো হয়, ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। মশার উৎপাতে দিনরাত অতিষ্ঠ রাজধানীবাসী। এ অবস্থায় মশক নিধনে ঢাকার 2 সিটিতে শুরু হয়েছে অভিযান। নৌকা ও স্পিড বোট ব্যবহারের পাশাপাশি ওষুধের মান পরীক্ষায় জোর দিচ্ছে কর্তৃপক্ষ। আর সমন্বয়হীনতা দূর করে মশা নিয়ন্ত্রণের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। রাজধানীতে রাতের বেলায় তো বটেই, দিনের বেলাও মশার উপদ্রব বেড়েছে। সিটি কর্পোরেশন এলাকায় জনজীবন অতিষ্ঠ করে তুলেছে মশা। নগরবাসী বলছেন, কার্যকারিতা নেই ওষুধের। বাস্তবে দেখাইতে হবে, মানে এটা কতটুকু আমরা ফল পাইতেছি। মশার অবস্থা খুবই খারাপ, মশার জন্য বলতে পারি না। অনেক প্রশাসক আসে, মেয়র আসে, অনেক কথাই বলে, আসলে কাজ করে না তেমন। মশা জ্বালা ঘরে মুশকিল। মশক নিধনে এবার নড়ে চড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার সকালে ধলপুরে ডিএসসিসির ওষুধের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ওষুধের কার্যকারিতা পর্যবেক্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। এটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। এ সময় মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির প্রশাসক। আমরা প্রথমে ক্লিন করব, এরপরে মালিকরা যাতে সেগুলো ক্লিন রাখে সেটার জন্য আমরা তাদেরকে তাগিদ দেব। আর তারপর যদি তারা সেটা ক্লিন না রাখে, তারপর তাদের যে ব্যবস্থা করা সেটা আমরা করব। উত্তর সিটিতেও মশা নিধনে চলছে চিরুনি অভিযান। রাজধানীর মিরপুরে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে গেব। মশা নিধন অভিযানে দৃশ্যমান ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেন উত্তর সিটির প্রশাসক। জনগণের কাছে ওষুধের বিষয়টা নিয়ে বড় ধরনের একটা প্রশ্ন আছে, তো ওনারা যেভাবে কথাটা বলেছেন আমাদেরকে বিষয়টা ওরকম নয়। তারপরও বাদবাকি যে বিষয়গুলো আছে সেটাকে খতিয়ে দেখে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। 2 সিটি কর্পোরেশনের এই তৎপরতা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে মশা নিয়ন্ত্রণে ওষুধের সঠিক প্রয়োগ এবং নিয়মিত তদারকির উপর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। এবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। শুক্র ও শনিবার থাকছে শিশুদের বিশেষ আকর্ষণ শিশু প্রহর। এদিকে বইমেলায় এবার কোনো মবের সংখ্যা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। রাত পোহালেই শুরু হচ্ছে বাঙালির আবেগ ও পাঠক প্রকাশকদের মহোৎসব অমর একুশে বইমেলা। স্টলগুলোতে চলছে শেষ মুহূর্তের কাঠামো নির্মাণ ও রঙের কাজ। কর্মীরা জানান, দিনরাত সমান তালে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, উদ্বোধনের পরেই যেন স্টলগুলো ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকে। সিরিয়ালে মনে করেন আমি ফুটুন টুটুন কাটটা আস্তে আস্তে মানে কমপ্লিট করে আসি, এখন ফিনিশিংটা দিতে লাল, সাদা, নীল, অনেক পদের কালার রং করতে আছে। 2-1টা কাজ বাকি রয়েছে, এগুলো আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুধবার সকালে মেলার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। বলেন, বইমেলা ঘিরে এবার কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নরমালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানায়, এবার বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। থাকছে না কোনো প্যাভিলিয়ন। প্রকাশকদের যে দ্বিধাবিভক্তি ছিল সেগুলা কেটে গেছে। স্বতঃস্ফূর্তভাবে সবাই মেলা এখন অংশগ্রহণ করার জন্য এসেছেন। 549টি প্রতিষ্ঠান আর 1018টা স্টল
আমরা বরাদ্দ দিয়েছি। এবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল 11টায়। এর বাইরে প্রতি শুক্র শনিবার শিশুদের আকর্ষণ শিশু প্রহরও থাকছে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। শুক্র শনি বা বন্ধের দিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আর শিশু প্রহর শুক্র শনি সকাল 9টা থেকে 11টা। বইমেলার এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনা কক্ষে প্রবেশ করবে তেহরান। যদিও এরই মধ্যে ইরানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে IRGC। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। as the most effective path toward de-escalation and sustainable. যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অব ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, অবৈধ বিদেশিদের নয়, যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদেরই সুরক্ষা দেবে। এদিকে ট্রাম্পের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব ইউনিয়ন ভাষণ। রেকর্ড 1 ঘন্টা 40 মিনিট দীর্ঘ এই ভাষণের শুরুতে ট্রাম্প মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, স্বাস্থ্য ও অভিবাসন খাতে দুর্গতি, অরক্ষিত সীমান্ত সহ অশান্ত বিশ্ব পরিস্থিতির মধ্যে দ্বিতীয় মেয়াদে তিনি সরকার গঠন করেছিলেন। কিন্তু তার নেতৃত্বে ডেমোক্রেটদের হাতে ধ্বংসপ্রাপ্ত যুক্তরাষ্ট্র 1 বছরের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কংগ্রেসে যে ভাষণটি দিয়েছিলেন সেটি বার্ষিক ভাষণ হলেও এবারই প্রথম তিনি স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিলেন। ট্রাম্প বলেন, রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ প্রবণতা কমেছে। ক্ষমতা গ্রহণের প্রথম 10 মাসে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা সহ 8টি যুদ্ধ বন্ধের দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিংবা মেক্সিকোর মাদক সম্রাট যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, কেউ ছাড় পাবে না। ভাষণে অভিবাসন প্রত্যাশীদের কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, কোনো অবৈধ বিদেশিদের নয়, তার সরকারের উচিত নিরাপত্তা ও উন্নয়ন সাধনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কথাই প্রথম চিন্তা করা। ইতোমধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হওয়া আমেরিকা সুরক্ষা আইনটি উচ্চকক্ষে পাশ করাতে সিনেটরদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন ইস্যুতে ডেমোক্রেটদের কড়া সমালোচনা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্পের বক্তৃতায় বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী আলিয়া রহমানকে গ্রেফতার করে ক্যাপিটল হিল পুলিশ। দক্ষিণ মিনিয়াপলিসের বাসিন্দা আলিয়া কংগ্রেস ওমেন ইলহানের অতিথি হিসেবে চেম্বার হাউসের গ্যালারিতে বসা ছিলেন। চলতি বছরের শুরুতে মিনিয়াপলিসে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইস এজেন্টদের সাথেও বিবাদে জড়ান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ভার্জিনিয়ার গভর্নর এভিগেল স্প্যানবার্গার বলেছেন, অ্যাপস্টেইনের ফাইল ধামাচাপা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি, এমনকি ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন 2 নাগরিকের নিহত হওয়ার ইস্যুটি এড়িয়ে গেছেন প্রেসিডেন্ট। ইরান সম্পর্কেও ট্রাম্পের বক্তব্য ছিল অস্পষ্ট। ট্রাম্পের ভাষণের সময় ক্যাপিটল হিলের বাইরে তার বিরোধিতায় শত শত মানুষ সমাবেশ করেছে। সেখানে ডেমোক্রেট আইন প্রণেতারাও উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি সত্যিকারের মাইলফলক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার যে ভিশন উপস্থাপন করেছে তা গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মঙ্গলবার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ আয়োজিত বাংলাদেশ ইলেকশন হোয়াট নেক্সট শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আফসানা বেগমের সঞ্চালনায় এই প্যানেলের আলোচনায় বিশিষ্ট আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারনেস উইন্টারটন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন, সংসদ সদস্য রূপা হক সহ বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। ফ্রান্সে ইফতারের পাশাপাশি জমে উঠেছে সেহরি বাজারও। সুবহে সাদিক পর্যন্ত খোলা থাকে প্যারিসের বিভিন্ন রেস্টুরেন্ট। বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবার। আরব, আফ্রিকান ও এশিয়ান মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও এসব খাবার কিনে থাকেন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র রমজান মাসকে ঘিরে যেমন ইফতার বাজার জমে উঠেছে, তেমনি ইফতার পরবর্তী সেহরিকালীন সময়েও যে নানা পদের খাবার পাওয়া যায় সেই রেস্টুরেন্টগুলো জমে উঠেছে। আমি আছি এখন প্যারিসের 20তম এলাকার পগো মন্টাল মেট্রো স্টেশন ও মেরুদে মেরিপোয়েল ট্রাম স্টেশনের পাশের একটি রেস্টুরেন্টের নাম হচ্ছে মিয়ামোর। এই এলাকায় আর বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, তবে এই রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয় এবং এই রেস্টুরেন্টের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতারা তাদের পছন্দের খাবারটি এখানে থেকে কিনে নিয়ে যান। এই রেস্টুরেন্টে যেমন বন্ধু বান্ধবদের নিয়ে আসেন অনেক ক্রেতা, তেমনি তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে এখানে নিয়ে আসেন এবং এখান থেকে খাবার কিনে নিয়ে যান এবং অনেকে এখানে বসে আড্ডা দেন। এই এলাকায় বিপুল সংখ্যক মুসলমানের বসবাস, এখানে বেশ কয়েকটি মসজিদ রয়েছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারাবির নামাজের পরে অনেক ক্রেতা এখানে আসেন এবং এখান থেকে খাবার নিয়ে যান। মুসলিমদের পাশাপাশি নন মুসলিমরাও এখান থেকে তাদের মুখরোচক খাবার কিনে নিয়ে যান। আমাদের রেস্টুরেন্টে নানা পদের আরব দেশের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকেও আমাদের প্রিয় খাবারের জন্য ক্রেতারা এখানে আসেন। দামও সাধ্যের মধ্যে রাখার আমরা চেষ্টা করি। সন্ধ্যা থেকে সেহরিকালীন সময়ে আমাদের রেস্টুরেন্ট খোলা থাকে। এই রেস্টুরেন্টে দুজন বাংলাদেশিও কাজ করেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রেস্টুরেন্টে আরবের ঐতিহ্যবাহী মিষ্টান্ন, নানা পদের মুখরোচক খাবার রয়েছে যেগুলো তারা তৈরি করেন এবং এখান থেকে ক্রেতারা সেগুলো কিনে নিয়ে যান। আমাদের বিভিন্ন খাবারই পাওয়া যায়, ফরাসি যে মেনুগুলো সবগুলো পাওয়া যায়। কেপ, মিল্কশেক, স্মুসি, বাবল টি, ওয়াফেল এবং আপনার জীবন ফুই যে সালাদ, এগুলি পাওয়া যায়। প্রায় 15 জন কাজ করে এবং ফরাসি লোকও আছে, আলজেরিয়া আছে, আমাদের বাংলাদেশিরা আছে, বিভিন্ন দেশের লোকের কাজ করতেছে। মুখরোচক অনেক খাবার ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যান এবং তারা এই খাবারগুলো এখান থেকে কিনতে পেরে অনেক খুশিও। আমি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এই রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আমি আগেও একবার এসেছিলাম, বন্ধুদের নিয়ে এখানে এসেছি। এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খুবই ভালো লাগে। ইফতার পরবর্তী সময় থেকে শুরু করে সেহরিকালীন সময়ে এই রেস্টুরেন্টটি খোলা থাকে এবং তারা খাবার বিক্রি করেন। বহু সংস্কৃতির শহর এই প্যারিসে রমজানের এই আনন্দঘন পরিবেশে খাবার কেবলমাত্র শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এটি সম্প্রীতি, মিলন ও বন্ধুত্বের এক অনন্য উপলক্ষ তৈরি করে। রাজধানী প্যারিস থেকে ইফতার পরবর্তী সেহরিকালীন সময়ে যে নানা পদের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে, তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। খেলার খবর। দেশে ফেরা বা প্রকাশ্যে আসায় সাকিব, মাশরাফির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নিজেদের নামে থাকা মামলাগুলো ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে সমাধান করতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2024-এর মেতে যুক্তরাষ্ট্র সিরিজের পর থেকে নির্বাসনে সাকিব আল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে ঢোকার চেষ্টা করেও পারেননি সাবেক টাইগার অধিনায়ক। তবে রাজনৈতিক পালাবদলে এখন আর বাংলাদেশে ফেরায় বাধা নেই সাকিবের। হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ সাকিবের নামে একাধিক মামলার নথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে বিসিবি। সরকারও এসব মামলার ব্যাপারে নমনীয়। তবে আইনি প্রক্রিয়া সমাধানের কাজ এই অলরাউন্ডারের কাঁধেই তুলে দিল মন্ত্রণালয়। একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজাকেও। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে,
এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। এদিকে আর্থিকভাবে অসচ্ছল ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে মন্ত্রণালয়। ব্যাখ্যা দিয়েছেন বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দের। ফিফার অর্থায়নে তারা আমাদের স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরও নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হবে। ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। আগের সরকারের মতো অবকাঠামোগত খাতে গুরুত্ব না দিয়ে আপাতত মাঠ উদ্ধারে মনোযোগ দিচ্ছেন আমিনুল হক। সবার জন্য খেলাধুলা নিশ্চিতে কেবল বিভাগ কেন্দ্রিক পরিকল্পনা নয়, জেলা ও উপজেলা ভিত্তিক খেলার মাঠ তৈরি করতে চান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী বিপিএল এর সূচি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সময় অনুযায়ী 4 এপ্রিল চট্টগ্রামে পর্দা উঠবে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের। মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলা নববর্ষের দিন ফাইনাল ম্যাচ আয়োজনের চিন্তা বিসিবির। এছাড়া টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। শেষ বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে চূড়ান্ত হয়ে গিয়েছিল সব। এরপর বাকি কাজটুকু করার দায়িত্ব দেয়া হয় নারী উইং এর হাতে। পুরুষদের মতো এবার নারীদেরও বিপিএল করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল বিগ ব্যাশের দেখা দেখি নারী ক্রিকেটের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেই এই ভাবনা এসেছে বোর্ড কর্তাদের মাথায়। কিন্তু করব বললেই তো আর হয় না, তার জন্য প্রয়োজন যথেষ্ট প্রস্তুতি, যার ধারাবাহিকতায় কয়েক দফা বৈঠকের পর টুর্নামেন্টের একটা সূচি চূড়ান্ত করেছে বিসিবির নারী উইং। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে প্রথম নারী বিপিএল। তবে সাধারণত এসব টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন মিরপুরে হলেও এবারের পুরুষ বিপিএল এর মতোই নারী বিপিএলও শুরু হবে রাজধানীর বাইরে। চট্টগ্রামের সাগরিকায় উদ্বোধনী সহ গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি, তবে ফাইনাল হবে ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেই। বাংলা নববর্ষের উৎসবের দিন এই ম্যাচ আয়োজনের চিন্তা বোর্ডের। আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম যে 3rd এপ্রিল থেকে 15th এপ্রিলের মধ্যে এটা হবে। এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি যে 4th এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14th এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের। বিপিএল বললেই এখন দেশের মানুষের মনে আসে একটাই প্রশ্ন, টাকাটা ঠিকঠাক পাবেন তো ক্রিকেটাররা? কারণ বিপিএল এর এত বছরেও আর্থিক দেনা পাওনার হিসেবটা মেলাতে পারেনি ক্রিকেট বোর্ড। কিন্তু এই জায়গায় বেশ কঠোর বিসিবির নারী উইং চেয়ারম্যান জানালেন, দেখে শুনেই দেয়া হবে ফ্র্যাঞ্চাইজি, যাতে লেনদেনের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা না থাকে। পেমেন্টগুলোকে এনশিওর করব এবং এনশিওর করবো যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে, সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনার্স পাবো যারা ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে, যাতে করে এটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিপালিত করতে পারি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরপরই বিশ্বকাপে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মেয়েদের জন্য একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানালেন রুবাবা দৌলা। স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন জ্যোতিরা। ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে আসছে এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ খেলবে। এদিকে জাহানারা কাণ্ডে মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়ে গেছে ক্রিকেট পাড়ায়। কিন্তু রুবাবা দৌলা মনে করেন আইনের ভেতরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মঞ্জুকে। আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি যে কোনো ধরনের ক্রিকেটের সাথে শুধু মহিলাদের না পুরুষ, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হয়েছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে সভাপতি পদে লড়বেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু।
ঐতিহ্যবাহী ক্লাবটির হারানো গৌরব ফেরাতে চান তিনি। ক্যাসিনো কেলেঙ্কারি পেছনে ফেলে সব দুর্নাম ঘোচানোর প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। আমি মোহামেডান ক্লাবের সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নিয়েছি। সকল সদস্যদের কাছে আমার আবেদন থাকবে, আমরা একটা পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন করতে চাই। অতীতে যেমনিভাবে বিভিন্ন ক্লাবে ক্যাসিনো করে ক্রীড়াঙ্গনকে কলুষিত করা, ক্রীড়াঙ্গনে যদি জুয়া মাদক ঢুকে যায় তাহলে তো আর ক্রীড়াঙ্গন থাকে না। এর থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের একটা উদ্যোগ থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি বিকেএসপি না করতেন তাইলে এই বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের জন্ম হতো না। উনি ঢাকা স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম না করলে, ফ্লাড লাইট না লাগালে এখানে রাত দিন খেলা হতো না। ক্রীড়াঙ্গনকে উনি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা আবার চাই এই মোহামেডান ক্লাবকে সামনে রেখে বাংলাদেশের সকল মানুষের আশা প্রত্যাশা যেন একটা স্বচ্ছ ক্রীড়াঙ্গন হয়। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বীরখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বেন না কেউ। এবং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। 69% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডাক্তার শফিকুর রহমান। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।